ম্যাটকিং এর যে ট্যারিফ ওয়ার সারা দুনিয়ার অর্থনীতিকে তোলপাড় করে ফেলেছে। ব্যাপক মাত্রায় রাজস্ব ঘাটতি, এই রাজস্ব ঘাটতিকে মেটানোর জন্য ওই বাণিজ্য ঘাটতির উপরেও হাত দেওয়া হয়েছে। নভেম্বরের মিড টার্ম ইলেকশন কি নভেম্বর রেইন হবে কিনা? তো ডেমোক্রেটরা আসতে পারে। আবার এটাও ঠিক, যদি অর্থনীতির সঞ্চালনের মধ্যে একটা গতি সৃষ্টি হয় যে এদেরকে একেবারে বিদায় করে দেবে, সেটা নাও হতে পারে। মেজরিটি আসতে পারে, এটা সবসময় আমেরিকার ইতিহাস সেটা বদলায়। আর যদি কিছুই না বদলায়, আপনি একটা জিনিস দেখুন, শুরু থেকে আমেরিকার একটা ফ্যান্টাস্টিক ব্যালেন্স আছে, সেটা বলে চেকস অ্যান্ড ব্যালেন্স। পাগলা রাজার দেশ থেকে আপনি বলছেন। এই ম্যাটকিং এর যে ট্যারিফ ওয়ার সারা দুনিয়ার অর্থনীতিকে তোলপাড় করে ফেলেছে। তার একটা ট্যারিফ যেটা সুপ্রিম কোর্ট বাতিল ঘোষণা করলো, বাতিল ঘোষণা করার পরে সে পাল্টা প্রথমে বলল 10%, তারপরে আবার বলল 15%, এখন সর্বশেষ বলছে 10% হারে। তো আগামী দুনিয়া অর্থনীতি তো টালমাটালের অবস্থা আছেই, সেভাবেই চলছে। কোনো দেশ আবার সাহসও পাচ্ছে না আগে যে চুক্তিগুলো করেছে তার সাথে আবার রিনেগোশিয়েট করতে, কারণ রিনেগোশিয়েট করতে গেলে আবার যদি আপনার শুল্কের হার বাড়িয়ে দেয়, এই ভয়ও কিন্তু সারা দেশে আছে। এর মধ্যে আমরা একটু ইউএসএ পলিটিক্স নিয়ে আলোচনা করতে চাই। মিড টার্ম ইলেকশন অনুষ্ঠিত হবে নভেম্বরে। নভেম্বরের মিড টার্ম ইলেকশন কি নভেম্বর রেইন হবে কিনা? এই মুহূর্তে কংগ্রেসে আপনার রিপাবলিকান পার্টি বা প্রেসিডেন্টের পার্টি ন্যারো মেজরিটি আছে। যদি আমি আপনাকে একটু মনে করিয়েও দেই, হাউজে রিপাবলিকান পার্টির সিট সংখ্যা 218, ডেমোক্রেটদের সিট সংখ্যা 214, সিনেটে রিপাবলিকানদের সিট সংখ্যা 53, ডেমোক্রেটদের সিট সংখ্যা 47। এই মিড টার্মে যদি এই ফলাফল উল্টে যায়, পজিশন উল্টে যায়, যদি আপনার ডেমোক্রেট বোথ হাউজে মেজরিটি পায়, তাহলে তো গেম চেঞ্জ হয়ে যাবে। তখন পাগলা রাজার পরিণতি কী হবে বা ভবিষ্যৎ কী হবে তখন ডিসাইড হবে। এই মুহূর্তে মিড টার্ম ইলেকশন নিয়ে আলোচনা চলছে কেমন? না, ধন্যবাদ। প্রথমত দেখুন, আমি অর্থনীতি পড়াশোনার পর থেকে মনে হয়েছে যে আসলে সবকিছু মেপে কথা বলা উচিত এবং সবকিছু পরিসংখ্যান না থাকলে। এখন পাগলা রাজা বলে যে আপনি আখ্যায়িত করলেন, আমি যেহেতু মানসিক চিকিৎসক নই বা চিকিৎসা বিদ্যায় আমি যাইনি, তো সেটা সেই বিশেষণটাকে আমি একদিকে সরিয়ে রেখেই বলছি যে আমরা আসলে এই দিকটা দেখছি যে হঠাৎ করে তারা ট্যারিফ তুলে দিল কেন। কিন্তু যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ যে মনোভাব, এটা বুঝতে হবে যে এখানে আরেকটা কারণে প্রেসিডেন্ট ট্রাম্প ট্যারিফের দেয়ালটা তুলে দেওয়া শুরু করেছেন। তিনিও মুক্তবাজার অর্থনীতি বুঝতে পারেন, কিন্তু আমেরিকার বর্তমান অবস্থা খুব সংকটাপন্ন একটি বিষয়, সেটি হচ্ছে ঋণ। আমি আপনাকে জাস্ট একটা হিসাব দিই যে অর্থনীতিটার পুরো সাইজ হচ্ছে $32 ট্রিলিয়ন, $37 ট্রিলিয়ন হচ্ছে ঋণ। তার মানে পুরো জিডিপি কে ছাড়িয়ে গেছে, একে অতিক্রম। হ্যাঁ, জিডিপি কে ছাড়িয়ে যেতে পারে জাপানের অবস্থা, কিন্তু একটা সময়ের মধ্যে যদি জিডিপি কে ছাড়িয়ে যায় তখন অর্থনীতির অবস্থা খারাপ হয়ে যায়। এখন এই যে ব্যাপক মাত্রায় রাজস্ব ঘাটতি, এই রাজস্ব ঘাটতিকে মেটানোর জন্য ওই বাণিজ্য ঘাটতির উপরেও হাত দেওয়া হয়েছে, যেন ট্যারিফের ওয়াল তুলে আমদানিতে যা কিছু হয় এই ট্যারিফ থেকে প্রচুর ইনকাম হবে, এই ইনকামটা আমাদের যে ঋণ, এখানে যুক্তরাষ্ট্রের এই ঋণটা মেটানোর জন্য ব্যবহৃত হবে। যার জন্য এটার বিরুদ্ধে যে খুব বেশি উচ্চবাচ্য করছে সবাই, তা কিন্তু নয়, তাহলে তো তাকে ভোটই দিত না। ব্যাপারটা হচ্ছে যে এই জিনিসগুলা উনি আগেই বলেছেন যে আমি ট্যারিফ তুলবো, ট্যারিফের দেয়াল উঁচু করব, সেই করব, আমাদের দেশে আবার কাজ ফিরিয়ে টিরিয়ে আনবো। সেটা হয়তো সম্ভব হবে না, সেটা হবেও না আসলে, একবার চলে গেলে আর ফিরে আসে না। তো কাজ, কিন্তু এটার দ্বারা তিনি এই রাজস্ব ঘাটতিটা মেটানোর চেষ্টা করেছিলেন। এবার আসছি আমি নভেম্বরের ব্যাপারটা হচ্ছে, নভেম্বরের মধ্যে বোঝাই যাচ্ছে আমেরিকাতে এটা খুব সুইং করে, কারণ এখানে সুইং ভোটারের একটা ব্যাপক অংশ আছে। আর তাছাড়া এখানে রাজনৈতিক প্র্যাকটিসটা দেখুন কিরকম, আপনি ওই রিপাবলিকান দলের হয়েও রিপাবলিকান দলের বিপক্ষে ভোট দিতে পারবেন। জি। সুতরাং এখানে এই স্বাধীনতাটা আছে। এটা মানে এই নয় যে শুধু ন্যারো মেজরিটি থাকলেই ওরা বারবার জিতে যাবে। যেমন আমাদের দেশে পার্লামেন্টে কি ছিল, ওরা ঘুমিয়ে পড়তো, কারণ জানে ভোটের সময় হাত তুলতে হবে, এইটুক জানলেই হতো, আর কিছু লাগতো না। কিন্তু এতে মনুষ্যত্ব বিকশিত হয় না, মানবতা বিকশিত হয় না। কারণ আমি যদি আমার নিজের মানবতা মত এগুলা প্রকাশ করতে না পারি, তাহলে তো হলো না। তো সেইটার অত ভয়ের কারণ নেই, হয়তো ডেমোক্রেটরা আসতে পারে। আবার এটাও ঠিক, যদি অর্থনীতির সঞ্চালনের মধ্যে একটা গতি সৃষ্টি হয়,
তাহলে অবস্থা বাইরে থেকে যতটা মনে হচ্ছে যে এদেরকে একেবারে বিদায় করে দেবে, সেটা নাও হতে পারে, কারণ অর্থনৈতিক ব্যবস্থাপনাটার উপরই মানুষের বেশি আস্থা থাকে এবং মানুষ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দেখবে যে কর্মসংস্থান কত, কর্মসংস্থানের অবস্থাটা ভালো, ইনফ্লেশনের অবস্থাটা ভালো, খুব কম ইনফ্লেশন আছে। সুতরাং এই ইন্ডিকেটরে আমি ঠিক বলতে পারছি না যে এটা কি হয়ে যায় আহ, নভেম্বরের নির্বাচনের মধ্যে। এই ডোনাল্ড ট্রাম্প আপনার যুক্তরাষ্ট্রের ইতিহাসে একমাত্র প্রেসিডেন্ট যিনি দুইবার ইমপিচড হয়েছেন আপনার হাউস দ্বারা। সিনেটে সিনেটের ট্রায়ালে প্রথম দফায় আপনার তার দলের মেজরিটি ছিল, ট্রায়ালটা হয়নি, রিজেক্ট করে দিয়েছে ইমপিচমেন্ট প্রসিডিংস হাউজের। সেকেন্ড দফায় এসে আপনার তার কনভিকশনটা জাস্ট সেভ হয়েছে। ওই সময়ে কমপক্ষে 7জন রিপাবলিকান দল তার বিপক্ষে ভোট দিয়েছিল। ওই সময় ট্রায়ালে ছিল আপনার 57 আর হচ্ছে 43, বাট কনভিকশন করতে হলে তো 2/3 বা 67 ভোট প্রয়োজন সিনেটে। তো যদি এরকম কোনো কিছু হয় তাহলে নভেম্বর রেইনের ফলাফল এই সকল আবর্জনা, দুঃখ, কষ্ট দূর হয়ে যাবে কি যাবে না একটা বিষয়, তখন দেখা যাবে রেজাল্ট কি হয়। কিন্তু এখন আমি সিএনএনেই যেমন পড়ছিলাম একটা রিপোর্ট, সেখানে বলা হচ্ছিল যে ট্রাম্পের এই পলিসির কারণে ট্রাম্প মহিলাদের ভোট পেত অনেক, এবার মহিলাদের ভোট থেকে নাকি বঞ্চিত হতে যাচ্ছেন। মহিলারা সুইং করলে ট্রাম্পের এই মিড টার্মে আপনার রিপাবলিকানদের পক্ষে না গিয়ে ডেমোক্রেটদের দিকেও সুইং করতে পারে। তো সেক্ষেত্রে রাজনীতিটা যদি ঘুরে যায় তাহলে যে অর্থনৈতিক যে ইনস্ট্যাবিলিটি, সেইটার উপর একটা কি ধরনের ইম্প্যাক্ট ফেলতে পারে? ওই যে একটা কথা বলছি যে বাইরে থেকে যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি বা মিডিয়াতে অনেক সময় দেখি, আমি বাংলাদেশের অনেক সময় একটা ইউটিউবে রিপোর্ট দেখি যে আমেরিকায় রক্তগঙ্গা বয়ে যাবে। তো সর্বনাশ, আমি তারপরে জানলা দিয়ে তাকায় দেখি যে না, রক্তগঙ্গা টঙ্গা তো বইছে না। আমি নাম বলবো না, একটা বিশেষ টিভি এরকম করে বলতো আর কি, যে ওই ট্রাম্পকে যদি অ্যারেস্ট করা হয় রক্তগঙ্গা বয়ে যাবে, এরকম কিছু হয় না, ওগুলি হয় না। তো অ্যাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এখানে ওই যে একটা কথা বলেছিলেন প্রেসিডেন্ট ক্লিন্টন, ইট ইজ স্টুপিড ইকোনমি, ওকে, যে ইকোনমিটা কিভাবে তাকে লিড করছে, এমপ্লয়মেন্ট জেনারেট করছে কিনা, সেই জিনিসগুলো মানুষ দেখবে। এখন ওখানে মেজরিটি আসতে পারে, এটা সবসময় আমেরিকার ইতিহাস এটা বদলায়। আর যদি কিছুই না বদলায়, আপনি একটা জিনিস দেখুন, শুরু থেকে আমেরিকার একটা ফ্যান্টাস্টিক ব্যালেন্স আছে, সেটা বলে চেকস অ্যান্ড ব্যালেন্স, সেটা হচ্ছে বিচার বিভাগের যে স্বাধীনতা। এখন এই যে বিচার বিভাগ এভাবে প্রেসিডেন্টকে বসিয়ে দেবে, এটা তো প্রেসিডেন্ট জানে না। প্রেসিডেন্ট বিচার বিভাগের বিরুদ্ধে বলতেছে, উনি সম্প্রতি বলছেন, আমি রেডিওতে শুনলাম, বলে ব্যাড জাজেস বলে, এরকম মানে যত ধরনের বকা দেয়া যায় সব শব্দই তিনি ব্যবহার করেছেন। বলা হচ্ছিল 45 মিনিট ধরে শুধু জাজদেরই হচ্ছে আপনার হোয়াইট ওয়াশ করেছেন। হ্যাঁ, এবং উনি উনি এটা করেন। এবং আমেরিকাতে, চীনে যেরকম একবার করে অনেক প্রবৃদ্ধি হলো 10%-এর উপরে, পরে 6%-এ এসে পড়লো হঠাৎ করে, তখন চীন দেশে আমি বেড়াতে গিয়েছিলাম, তখন শুনলাম যে তাদের মধ্যে একটা নতুন রেটরিক ডেভেলপ করেছে, সেটা হচ্ছে নিউ নর্মাল। বলে 6%-ই আমাদের নিউ নর্মাল। এখন আমাদের আমেরিকার মধ্যে ওই প্রেসিডেন্ট ট্রাম্প তো দুবার আসলেন, এটা দ্বিতীয়বার আসলেন, এবং এটা একটু বিস্ময়কর আশাই, ফিনিক্স পাখির মতো একবারে ইমপিচ হয়ে যাচ্ছে। তারপরে স্টর্মি ড্যানিয়েল ওই নামে ওই 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 নারী ঘটিত, ওগুলিতে আমি বেশি কথা বলবো না, আমার স্ত্রীর বারণ আছে। তো যাই হোক, একটা কথা হচ্ছে যে আমি যা দেখতে পাচ্ছি যে তার মধ্যে তিনি উঠে দাঁড়িয়েছেন। এখন চেকস অ্যান্ড ব্যালেন্স, এটা তো বিচার একটা বিভাগ। এর আগের আরেকটা ঘটনা বলি, প্রেসিডেন্ট বাইডেন তো এরকম ছিলেন না, ওনার ওই ধরনের কেস ছিল না, মুখেও খুব একটা লাগামহীন কথা বলতেন না, কিন্তু তিনি সকল ছাত্রদেরকে খুশি করার জন্য বললেন যে তোমাদেরকে শিক্ষা ঋণ মাফ করে দিব আমি যদি আসি, $10,000 পর্যন্ত। তারপরে শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিলেন, ডিপার্টমেন্ট অফ এডুকেশন, তারা করলেন, অনেক চেষ্টা করলেন, অনেকেই অ্যাপ্লাই করলো, আমার পরিচিত অনেকেই করলো, কিন্তু শেষ দিকে সুপ্রিম কোর্ট এটা বলে দিল, না, এত বড় ফিসক্যাল বার্ডেন তুমি বহন করার মতো অধিকার তুমি রাখো না। তো তারপরের দিন দেখলাম যে ডিপার্টমেন্ট অফ এডুকেশন থেকে তার সেক্রেটারি মানে মন্ত্রীর সমতুল্য আর কি, শিক্ষামন্ত্রী, উনি বললেন যে এই বিচার আমরা ফাইট করবো, হ্যাঁ নানান কিছু বললেন, কিন্তু কোনো কাজ হলো না। সুতরাং এট দ্য এন্ড অফ দ্য ডে একটা স্বস্তি আছে যে এখানে খুব কেউ বেড়ে উঠতে পারবে না। এই চেকস এন্ড ব্যালেন্স আসলে যুক্তরাষ্ট্রকে অনেকটা মানে স্টেবিলিটি দেয়, যেটা আমি মনে করি আমাদের দেশেও দরকার। মানে খাদের কিনার থেকে আবার ফিরাই নিয়ে আসে। আমরা খাদের কিনার থেকে ফিরতে পারি না, খাদে পড়ে যাই।
যেহেতু আমাদের কোনো ইনস্টিটিউশন ওইভাবে শক্ত না যে একটা ডেভেলপ। ইনস্টিটিউশন টেনে ধরে রাখবে, হ্যাঁ টেনে ধরে রাখবে, হ্যাঁ তাহলে হ্যাঁ, আমি আপনার বলি বারবার আমরা কোনো সময় একটা এত বড় স্বৈরাচারী সরকার দেখতে পাবো না, কারণ শেষ ভরসাটা আমাদের বিচার বিভাগের উপর, যে এরা অন্তত জাস্টিসটা করবেন। এবং এই বিচার বিভাগের দেখুন যে রবার্টস, উনি উনি কিন্তু বিভিন্ন সরকারের সাথে ছিলেন, কিন্তু তিনি ইম্পার্শিয়ালি রাষ্ট্রের স্বার্থটা নিয়ে কাজ করেন। একজন গভর্নরও কিন্তু নির্বাচিত হন রিপাবলিকান দ্বারা, কিন্তু রিপাবলিকানের প্রেসিডেন্টই তার উপরে ক্ষিপ্ত হন। যেমন কিছুদিন আগে, ওই বেশ কিছুদিন আগেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর জেরেমি পাওয়েলকে বলেছিলেন বোনহেড। তো বোনহেড শব্দটা হলো গর্দভ আর কি। এখন এরকম একটা কথা বলে কি করে, বলে যে ওই যে ওর কথা মানে না, যে কিন্তু উনি বলছেন যখন কংগ্রেসে তাকে জিজ্ঞেস করা হলো যে হ্যাঁ জেরেমি পাওয়েল, প্রেসিডেন্ট যদি তোমাকে সরে যেতে বলে তুমি কি সরে যাবে? বলে যে না আমি সরবো না। তো বলে কেন? বলে প্রেসিডেন্টের ক্ষমতা নাই আমাকে সরানোর। মানে এই চেকস এন্ড ব্যালেন্সটা আমরা আমরা পাই, কংগ্রেস আছে, জুডিশিয়ারি আছে। সুতরাং আমার মনে হয় যে অর্থনীতিতে খুব বড় মাপের তুমুল কিছু করার সম্ভাবনা বা বৈপ্লবিক কিছু করার সম্ভাবনা এখানে আমেরিকাতে থাকে না।